হালি শহরের দিকে, কারণ ভোটের আগে হালি শহরে চলল গুলিবিদ্ধ তৃণমূল কর্মী প্রসেনজিৎ মৌলিক। আরো একবার আপনাদেরকে জানাবো, ঠিক ভোটের আগেই হালি শহরে গুলি চলল, যার জেরে গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল কর্মী প্রসেনজিৎ মৌলিক। তাকে ভর্তি করা হয়েছে কল্যাণী জেএনএমে। কেমন আছেন তিনি? গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে। রঞ্জিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, প্রথমেই জানবো তৃণমূল কর্মী এখন কেমন আছেন এবং কখন কিভাবে এই ঘটনা ঘটে? তবে একেবারে হালিশহর ৯ নম্বর ওয়ার্ড সরকার বাজার এলাকার ঘটনা। তার যেটা অভিযোগ যে সেই সময় তিনি বাজারে গিয়েছিলেন, তাকে লক্ষ্য করে দুটি বাইকে করে প্রায় ছজন দুষ্কৃতী তারা আসেন এবং তাকে লক্ষ্য করে মারধর করতে থাকে। তারপর আগে গুলি চালায় এবং কয়েক রাউন্ড গুলি চালার পরে দুটি গুলি তার যে মোবাইল ছিল সেই মোবাইলের মধ্যে লেগে সেটা লক্ষ্যবস্ত হয় এবং একটি গুলি তার পেটে লাগে। এরপরে তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে পাকুড়ি নদী হাসপাতালে নিয়ে সেখান থেকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে তার অস্ত্রোপচার চলছে, আশঙ্কাজনক অবস্থা তাকে নিয়ে আসা হয়েছে এবং তার পরিবারের পক্ষে দাবি করা হয়েছে প্রত্যেকে তৃণমূল কংগ্রেস করে, তৃণমূল কর্মী। তো কি কারণে ঘটনা তা স্পষ্ট নয়, তবে 6 থেকে 7জন দুষ্কৃতী এবং তারা প্রত্যেকেই মূলগত অবস্থায় ছিলেন, বাইকে করে এসেছিলেন। ওই ঘটনার পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে তাকে দেখতে বীজপুরের তৃণমূল প্রার্থী তিনি এই ঘটনাস্থলে হাসপাতালে রয়েছেন এবং এখনো পর্যন্ত যুবকের অস্ত্রোপচার চলছে। তার অবস্থা জানতে পারা যাচ্ছে স্থিতিশীল রয়েছে। একেবারে রঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার দর্শকদেরকে জানাবো, ভোটের আগে হালি শহরে চলল গুলিবিদ্ধ তৃণমূল কর্মী প্রসেনজিৎ মৌলিক। সন্ধেয় বাড়ির সামনে হামলা 6 দুষ্কৃতী। প্রথমে মারধর, তারপর তৃণমূল কর্মীকে গুলি করা হয়, এমনটাই অভিযোগ। 6 থেকে 7 রাউন্ড গুলি চালানোর অভিযোগ। প্রসেনজিতের পেটে একটি গুলি লাগে, গুরুতর আহত অবস্থায় কল্যাণী জেএনএমে ভর্তি। রঞ্জিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, যেমনটা তুমি বলছিলে 6 থেকে 7 জন দুষ্কৃতী আসে, ঠিক বাড়ির সামনেই হামলা করে। যেই জায়গায় এই হামলার ঘটনা ঘটে সেই জায়গা সম্পর্কে একটু বোঝার চেষ্টা করবো তোমার থেকে। অর্থাৎ ঘিঞ্জি এলাকা বা ফাঁকা এলাকা দুষ্কৃতীরা এই জায়গাটাই বেছে নিল। কোথাও না কোথাও কি এই ঘটনার পর মনে করা হচ্ছে যে একেবারে পূর্ব পরিকল্পিত ছক কষে এই হামলা? দেখো, যেটা তার সাথে কথা জানার চেষ্টা করছিলাম যে কোনো পরিবারের সাথে কথা বলার চেষ্টা করছিলাম যে কোনো শত্রুতা বা কোনো রাজনীতির কোনো অশান্তি ঘটেছিল কিনা। তবে তাদের পক্ষে জানানো হচ্ছে যে কোনো রকম অশান্তি বা কোনো পূর্ব শত্রুতা নেই। তবে তাকে লক্ষ্য করে ভর সন্ধ্যায়, যেখানে সরকার বাজারের মতো এলাকা, জনবহুল এলাকা, সবসময় লোকজন থাকে, সেখানে তাকে লক্ষ্য করে প্রথমে মারধর করা হয় এবং মারধর করতে যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে এই সময় তাকে লক্ষ্য করে গুলি করা হয় এবং বেশ কয়েক রাউন্ড গুলি, 6 থেকে 7 রাউন্ড গুলি কথা বলা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। এবং 3টি গুলির মধ্যে 2টি গুলি তার মোবাইলে এবং একটি গুলি তার পেটে লাগে। এই মুহূর্তে তার অবস্থা আশঙ্কাজনক অবস্থা, তার চিকিৎসা চলছে, অস্ত্রোপচার চলছে। তবে ভর সন্ধ্যা যে এলাকায় ঘটনা ঘটেছে সরকার বাজার এলাকা 9 নম্বর হালি শহরে, সেখানে কিন্তু বহু মানুষের উপস্থিত থাকে। সেখানে কি করে ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছিল। তবে একবার নির্বাচনের তৃতীয় দফার প্রাক্কালে এই ঘটনা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই আহত আক্রান্ত যুবককে দেখতে, তৃণমূল কর্মীকে দেখতে সুবোধ অধিকারী বীজপুরে তিনি তৃণমূল প্রার্থী রয়েছেন, তিনি হাসপাতালে রয়েছেন এবং যুবকের কিন্তু অস্ত্রোপচার চলছে। বেশ, মনে হচ্ছে সন্ধ্যেবেলা তো পাড়ায় সবাই থাকে, দাদা হয়তো কোনো কারণে দোকানপাট বা কোনো কিছু আনতে গেছিলো, তো ওখানে দাঁড়িয়েছিল। সরকার বাজার মোড়ের আগে একটা মুড়ি বাজার গলি বলে আমাদের ওখানে একটা জায়গা আছে, 9 নম্বর ওয়ার্ড। ওখানে দাঁড়িয়েছিল 6 জন, দাদা যা বললো 6-7 জন মুখ ঢাকা দুষ্কৃতী এসে, কিছু কথাবার্তা নেই, গাড়ি থেকে নেবেই গুলি চালানো, মারা চালু। ও পালিয়ে যাচ্ছিল, তাও ওকে পেয়ে গেছে, মেরেছে, গুলিও চালিয়েছে, ফোনে লেগেছে, পেটের কোনাতেও লেগেছে। না, আমরা নর্মাল তৃণমূল করি, সবাই সেটা জানি, আমরা কারোর সাথে কোনো ঝগড়া ঝামেলা করি না। বুধবার ভোট, রবিবার জগদ্দলে তৃণমূল বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি। অভিযোগ গুলি বোমা কিছুই বাদ যায়নি। ধরপাকড় পুলিশের, রিপোর্ট তলব কমিশনের।
প্রধানমন্ত্রী সভাটা বানচাল করা একটা প্রথম উদ্দেশ্য ছিল, দ্বিতীয় ছিল ডক্টর রাজেশ কুমারকে মারার প্ল্যান ছিল, আর পবন সিংকে মারা প্ল্যান ছিল। যেখানে আমার ছেলে থাকে গাড়ি ছিল, ওখান থেকে 4-5 জন নেমেছে আর ফায়ারিং আর বম্বিং শুরু হয়েছে। পার্থ ভৌমিক আর সোমনাথ শ্যামের ইনস্ট্রাকশনে এইসব ঘটনা ঘটেছে। আমার উপরে অ্যাটেক হবে, আমি ফুলচন্দন নিয়ে পুজো করা, তো আমি ভাই লোক না। অর্জুন সিংকে এরকম ভাবে ঝাঁপিয়ে পড়ে মারলো সিআরপিএফ দিয়ে, একটা অ্যাকশন নিল না পুলিশ। আপনারা জানিয়েছেন? হ্যাঁ, কমপ্লেন করেছে। তার আগে আমাদের একটি ছেলেকে মারা হয়েছে 17 নম্বর ওয়ার্ডে। অর্জুন সিং সরাসরি এসে কালকে হামলা করেছে আমাদের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং তাদের উপরে, এবং যেভাবে থানার মধ্যে ঢুকে তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করা হয়েছে, তার জন্য অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। ওয়ারেস ইলেকশন কমিশন অবজারভার উল্টো কাজ করে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের ধরপাকড় করছে। বুধবার ভোট, রবিবার রাতে উত্তর 24 পরগনার জগদ্দলে তুলকালাম। থানার সামনে তৃণমূল বিজেপি সংঘর্ষ, মারপিট, ইট ছোড়াছুড়ি। এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী ঘুরে বেড়াচ্ছে। এই অভিযোগ নিয়ে রবিবার রাত 11টা নাগাদ থানায় যান জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ কুমার। বিজেপি প্রার্থী জগদ্দল থানায় ঢুকতেই থানার বাইরে জড়ো হতে শুরু করেন তৃণমূল কর্মীরা। থানা থেকে বেরিয়ে আসেন বিজেপি প্রার্থী, শুরু হয় বচসা। তারপরে থানার সামনেই হাতাহাতি, ইট ছোড়াছুড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসরে নামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এরই মাঝে ঘটনাস্থলে যান উত্তর 24 পরগনার নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। এতে পারদ আরও চড়ে। ঘণ্টাখানেক পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু অশান্তি থামানো যায়নি। জগদ্দল থানার কাছে ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং এর বাড়ি। তিনি অর্জুন সিং এর ছেলে। অভিযোগ, পবন সিং বাড়ির বাইরে বেরিয়ে আসতেই বোমা ছোড়ে তৃণমূল। তৃণমূল কর্মীরা পবন সিংকে লক্ষ্য করে গুলি চালায় বলেও অভিযোগ। গুলি গিয়ে লাগে পবন সিং এর নিরাপত্তারক্ষীর বাঁ পায়ে। তিনি সিআইএসএফ এর এক জওয়ান। আমার বাড়ি নিচুনে করছে, তো চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য। ঝামেলা হয়েছে টিএমসি লোক সঙ্গে, স্ট্রিট কর্নার মিটিং করছিল, ওখানে টিএমসি লোক এসে ঝামেলা করেছে, থানা ঘেরাও করে কমপ্লেন করেছে। আমার বাড়ি নিচুনে বোম চালিয়েছে। আমার সিকিউরিটি বাইরে গিয়েছে দেখার জন্য কি হয়েছে, ওর উপরেও গুলি চলিয়ে গেছে। হ্যাঁ, ওর পায়ে লেগে গেছে। জগদ্দলে অশান্তির ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত। এর জবাব মানুষ দিবে, মানুষ এই যে হচ্ছে তার জবাব মানুষ দিবে। জগদ্দলের ঘটনায় রাজ্য পুলিশের ডিজির থেকে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। এটা বার্তা কি আছে, ঘটনা হয়েছে, অ্যাকশন আর রিয়াকশন হচ্ছে এখন। এটা বার্তা কি আছে, ঘটনা হয়েছে, অ্যাকশন আর রিয়াকশন হচ্ছে এখন। ইট ছোড়াছুড়ি, সরাসরি এসে সিআইএসএফ এর উপরে অ্যাটাক করা, আমি ইমিডিয়েট এনআইএ তদন্ত দাবি করছি। রাজেশ কুমার তার উপরে হামলা করছে। কোথায় হামলা হচ্ছে? থানার উপরে। এরপরেও নির্লজ্জতা আর কি হতে পারে? গুলি চালানোর যে সংস্কৃতি, এটা তৃণমূল কংগ্রেসের নেই। এই সংস্কৃতি যারা গুজরাটে হত্যা করেছে, যারা এনকাউন্টার করে ইউপিতে, তারা হচ্ছে গুলি গোলা বোম এসব নেয়। তৃণমূল কংগ্রেস শান্তির জায়গায়, বাংলার সংস্কৃতি শান্তি, সেই শান্তি নিয়ে এসেছে। এখানে আমরা গুলি বোম এ বিশ্বাস করি না। নিউজ 18 বাংলা।
গোঘাটে আক্রান্ত তৃণমূল সাংসদ, আরামবাগের সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুর। অভিযোগ বিজেপির বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। গ্রেফতার 3 বিজেপি কর্মী। আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ সোমবার তার গাড়িতে হামলা। তৃণমূল সাংসদ গাড়িতে বসে তখনই হামলা। আক্রান্ত তৃণমূল সাংসদকে নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিকেলে। আবার যে আজকে আরামবাগে প্রোগ্রাম আছে সেইখানে অ্যাটাক করে আমার গাড়ি দেখুন, আমি কোন রকম ভাবে আমার প্রাণটা বেঁচেছে। বড় পাথর, এত বড় বড় পাথর আর মোটা মোটা লাঠি আর বন্দুক দেখাচ্ছে। আমার সিকিউরিটি বলছে ছেড়ে দেয়, সিকিউরিটিকে বলছে তুই নাম, তোকে মেরে ফেলবো। সামনের সিসিটিভি ক্যামেরা দিয়ে বেছে বেছে বার করব। একটা এসসি মহিলা, তপশিলি মহিলা, তার গায়ে যারা হাত দিয়েছে, 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। ঘটনা সূত্রপাত হুগলির গোঘাটের বর্মা এলাকায়। সোমবার সকালে এখানে গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার মিছিল বের করেন। সেই মিছিলকে ঘিরে সংঘর্ষ হয়। অভিযোগ, মিছিলে হামলা চালায় তৃণমূল, ভাঙচুর করা হয় গাড়ি, বাইক। পাল্টা তৃণমূলের দাবি তারা নয়, হামলা চালিয়েছে বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পারমিশন মুক্ত একটা প্রচার আমরা নির্দিষ্ট রুটে প্রচার করছি। আমাদের ছেলেরা যখন বড়মা গ্রামে ঢুকে একবারে হামলা করে, 7 থেকে 8টা 4 চাকাকে একবারে ভেঙে চুরমার করে দিয়েছে। এটা কি আমাদের অধিকার নয়? নির্বাচনে কি আমরা প্রচার করতে পারিনি? প্রত্যেকটা গাড়িতে লোহার রড, বাস, বম এই সব দিয়ে আমার গ্রামে ফাটাতে ঢুকছিল। আমার নিজস্ব মাথা ফাটিয়েছে। সংঘর্ষে আহত হন দুপক্ষের বেশ কয়েকজন বিজেপি সমর্থককে নিয়ে যাওয়া হয় গোঘাট ব্লক হাসপাতালে। সেই সময় হাসপাতালে সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। তখনই তার গাড়িতে হামলা। এমপির গাড়িকে এখানকার কার্যকর্তারা আমাদেরই ধরেছে, ধরে ঘিরেছে। এমপি গাড়ির ভিতর থেকে রিভলভার বের করেছে। এমপির গাড়িতে রিভলভার কোথা থেকে এলো এবং ফায়ারিং করার জন্য ছেলেদেরকে হুমকি দেখাচ্ছে। কিভাবে বিজেপি দুষ্কৃতীরা তা গোঘাটের বুকেতে দাঁড়িয়ে, যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের নির্বাচন কার্যালয় হয়েছে, সেই কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে গাড়িটাকে লাঠি, তাড়া, গুলি গালাজ, বন্দুক বার করিয়ে সামনে দিকে ঠেকিয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে। নির্বাচন কমিশন, তুমি আরামবাগে এসে বলে গেছো যে তৃণমূলের সমস্ত নেতা কর্মীদের ধরে ধরে গ্রেফতার করতে হবে। নির্বাচন কমিশন, এর দায় তোমাকে নিতে হবে। আমার কি অপরাধ? তৃণমূল সাংসদকে নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিকেলে। সেখানে তাকে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের ওপর হামলার ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছে, কড়া অ্যাকশন নেওয়া হবে।
প্রধানমন্ত্রী সভা করে যাওয়ার পরে তার 24 ঘন্টার মধ্যে একজন মহিলা সাংসদের ওপর বিজেপির বর্বরচিত আক্রমণ আরো একবার প্রমাণ করে দিল যে এই ভারতীয় জনতা পার্টি শিডিউল কাস্ট বিরোধী, শিডিউল ট্রাইব বিরোধী, ওবিসি বিরোধী, পিছিয়ে পড়া সম্প্রদায় মানুষ বিরোধী এবং নারী বিরোধী। আরে তৃণমূল তো গোষ্ঠীদ্বন্দ্বের নিজেরাইছে। মিতালি বাগ মহিলা তার গাড়িটাই ভাঙচুর করে দিলেন। তৃণমূলকে খুন করেছে গত 3 বছরের রেকর্ড দেখানো। এখন চলে যাওয়ার সময় নিজেদের কর্মীকে মারছে। নিউজ 18 বাংলা। আবাসনের বাসিন্দাদের জন্যই এবার আবাসনেই বুথ। এতে অনেকেই খুশি, অনেকে আবার বলছেন সমস্যার কথা। ম্যাক্সিমাম আমাদের সিনিয়র সিটিজেন মানুষজন আছেন, বয়স্ক মানুষ, যাদের কারোর নার্স এসে ইনসুলিন দেয়, কারোর ওষুধ খাইয়ে দেয়, এবং কাজের মেয়েরা না আসলে তাদের বাড়িতে রান্না হবে না, খাবারও হবে না। আমাদের কমপ্লেক্সের ভিতরে আছে, আমরা নিজে হিসাবে যেতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না, আরামে যাব, আরামে ভোট দিয়ে চলে আসবো। বুধবার শেষ দফার ভোট, শেষ দফায় আবাসনেও বুথ। যে আবাসনে 300-র বেশি ভোটার, সেখানে একটি বুথ করা হয়েছে। এই ফর্মুলায় এবার মোট 78টি আবাসনে বুথ। আবাসনের বাসিন্দারা আবাসনের বুথেই ভোট দেবেন। নানা জায়গায় গুঞ্জন শুরু হয়, কমিশন নাকি বলেছে ভোটের দিন বাইরের কেউ আবাসনে ঢুকতে পারবেন না, এমনকি আবাসনের বাসিন্দাদের আত্মীয় ঢুকতে পারবেন না। এ নিয়েই অনেকের ক্ষোভ। যেমন সল্টলেকের এই আবাসনে 2700টি ফ্ল্যাট, প্রায় 7000-এর বেশি ভোটার, 4টে বুথ। এখানকার আবাসিকদের দাবি, আবাসনের অনেক বাসিন্দাই বয়স্ক, তাদের ছেলেমেয়েরা বাইরে থাকেন, বয়স্কদের দেখভালের জন্য বড় ভরসা কাজের লোক, ভোটের দিন তারা ঢুকতে না পারলে তো মহা সমস্যা। ম্যাক্সিমাম আমাদের সিনিয়র সিটিজেন মানুষজন আছেন, বয়স্ক মানুষ, যাদের কারোর নার্স এসে ইনসুলিন দেয়, কারোর ওষুধ খাইয়ে দেয়, এবং কাজের মেয়েরা না আসলে তাদের বাড়িতে রান্না হবে না, খাবারও হবে না। অদ্ভুতভাবে তাদের কোনো ব্যবস্থা গ্রহণ না নিয়ে, সাবস্টিটিউট কোনো ব্যবস্থা না নিয়ে এরকমভাবে হঠাৎ করে নিয়মগুলো করছে। এন্টালি এবং রাসবিহারীর আবাসনেও তৈরি হয়েছে বুথ। এন্টালির এই আবাসনে ভোটার 624, রাসবিহারীর আবাসনে ভোটার প্রায় 350। তাদের অনেকেরই দাবি, আবাসনের মধ্যেই এবার বুথ হওয়ায় সুবিধে হবে। মোল্লারহাট স্কুল আছে, ওখানে দিতাম। তাহলে ওখানে আমাদের এই যেহেতু আমাদের সোসাইটির ভেতরে সবাই বয়স্ক লোক আছে, ওখানে যে লাইন দেওয়াটা অনেক অসুবিধে ছিল আমাদের। দ্যাট ইজ দ্য রিজন ওখানে গেলে আমাদের দাঁড়িয়ে থাকতে হতো, রোদে যেতে হতো। এইবার যেহেতু আমাদের বাড়ির ভেতরেই হয়েছে, আমরা 350 জন ভোটার থাকবো, আমাদের প্রচণ্ড সুবিধে হয়েছে এখানে। এই হওয়াতে আমরা সবাই ভোট দিতে পারবো। অ্যাডভান্টেজ আছে, আমরা ভয় ছাড়া ভোট দিতে পারবো, আমাদের কমপ্লেক্সের ভিতরে আছে, আমরা নিজে হিসাবে যেতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না, বসার জায়গাটা পাবো, আমরা জানি কোথায় যাব, আমরা ফোন করে জিজ্ঞাসা করতে পারি কি ভিড় আছে কি না আছে, আরামে যাব, আরামে ভোট দিয়ে চলে আসবো। হাওড়া এবং বালির আবাসনেও তৈরি হয়েছে বুথ। এখানেও অনেকের মনে ক্ষোভ। কারো অসুস্থ আছে, তাদের আয়া আসবে, এ আসবে, তারা আসতে পারবে না, তাদের অবজেকশন করবে। এবার বাইরে থেকে লোক, বন্ধু বান্ধব, আত্মীয়রা আসে 2-1 তারাও আসতে দেবে না। তো এটা তো প্রবলেম হয়ে দাঁড়াবে আমাদের বিল্ডিং। কমিশনের দাবি, যেসব আবাসনে বুথ আছে সেই আবাসনের বাসিন্দাদের যাওয়া আসার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। ইচ্ছে মতো আবাসনের বাইরে যেতে পারেন, বাইরে থেকে কেউ আবাসনে ঢুকতে পারেন। যারা ফ্ল্যাটে যাবেন তাকে ফোন করে আবাসনের ভেতরে ঢুকবেন। শুধুমাত্র বুথের জন্য আবাসনে কেন্দ্রীয় বাহিনী থাকবে। নিউজ 18 বাংলা।